শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোমবার রাঙা সকাল অনুষ্ঠানে। সুন্দর দিনের প্রত্যাশা রেখে শুরু করছি আমাদের আজকের রাঙা সকাল। 2 ঘন্টা জুড়েই আয়োজন। পুরো রাঙা সকাল পরিবারের সঙ্গে আছে কাজী রওশনারা সাকি, আছি আমি আনিসুল ইসলাম। আমার পক্ষ থেকেও সুন্দর একটি সকালের শুভেচ্ছা। প্রিয় দর্শক, কর্মমুখর হয়ে উঠুক সারাটা দিন। আমরা সকলেই জানি সুন্দর সকাল যদি আমরা শুরু করতে পারি তাহলে সারাটা দিন নিশ্চয়ই অনেক চমৎকার কাটবে। বরাবরের মতো আজকে রাঙা সকালে একজন চমৎকার অতিথি আছে, তার জীবন গল্প শুনে আমরা সমৃদ্ধ হব অবশ্যই। তার আগে অবশ্যই সাকিকে শুভ সকাল জানাই। শুভ সকাল। শুভ সকাল আনিস, কেমন আছো? বলো, সবকিছু মিলে কেমন চলছে? আমি তো ভালো আছি। হ্যাঁ, রাঙা সকালে আসলে স্বাভাবিকভাবেই মন ভালো হয়ে যায়। খুব বৃষ্টিমুখর সময় যাচ্ছে, তাই না? হ্যাঁ, বর্ষা চলে গেল, শরৎও চলে মানে চলে যায় করছে। মানে প্রকৃতিটা এমনই একটা আভাস দিচ্ছে যেন আমি বিদায় নিতে চাচ্ছি না। বর্ষাটা তো আসলে মানুষের মনটাকে একটু অন্যরকম রঙিন করে, আবার কখনো কখনো কষ্টেরও হয়। আমি আসলে বলছি সকাল সকাল যারা অফিসে যান তাদের জন্য একটু কষ্টের হয়, যদিও শরৎ শেষ হচ্ছে, হেমন্ত আসি করছে। চলো জানাই কি আছেন, চলো জেনে নি কি আছে। প্রিয় দর্শক, আমাদের আজকের রাঙা সকালের অতিথি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিশেষজ্ঞ তামজিদ বিন আহমেদ। চলুন আমরা আমাদের আজকের অতিথিকে স্বাগত জানাই। শুভ সকাল স্যার। শুভ সকাল। কেমন আছেন? ভালো আছি, আপনারা কেমন আছেন? আমরাও ভীষণ ভালো আছি, রাঙা সকাল পরিবার অনেক ভালো আছে। আমরা ঋতু নিয়ে কথা বলছিলাম না, বর্ষার কথা বলছিলাম। মানে বর্ষা তো চলে গেছে প্রায় 3 মাস, হেমন্তও চলে যাচ্ছে। আপনার কোন বর্ষা মানে কোন ঋতুটি সবচেয়ে বেশি ভালো লাগে যদি জানতে চাই? আমার মনে হয় আমার বর্ষাকালই বেশি ভালো লাগে, কিন্তু আসলে যদি মানে ট্রাফিক জ্যামে বসে, এটা বর্ষাকাল না, মানে কোনো খোলা জায়গায় বর্ষা বৃষ্টি হচ্ছে, বাতাস বইছে, ওই জায়গাতে বসে আছি এন্ড চা খাচ্ছি, মানে ওইরকম কোনো একটা সিনারিও হলে মনে হয় আমার কাছে ভালো লাগে। বাড়িতে বসে আমার কাছে মনে হয় বর্ষাটা অনেক বেশি সুন্দরভাবে উপভোগ করা যায়। হ্যাঁ, মানে এটাও হতে পারে। মায়ের হাতের খিচুড়ি রান্না তুমি মিস করছো, বুঝতে পারছি। ভীষণ। স্যার, আপনি ব্র্যাক ইউনিভার্সিটি থেকে বিবিএমবি করেছেন মার্কেটিং এ, হয়ে উঠলেন তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ। জি। কখনো ভেবেছিলেন এই জায়গাটাতে কাজ করবেন? না, আসলে কখনো ভাবে চিন্তা করিনি। তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ আমি বলবো না, মানে এটার একটা মিনিং হয় যে আমি তথ্য প্রযুক্তি মানে আইসিটি সেক্টরে কাজ করি, কিন্তু আমি আসলে মার্কেটিং এন্ড বিজনেস ডেভেলপমেন্টে কাজ করি, যেটা কিনা রিলেটেড টু মাই স্টাডিজ আর কি, আমার পড়াশোনার সাথে রিলেটেড। আমি খুবই ফরচুনেট যে আমি আসলে এই সুযোগটা পেয়েছি। আমার এই লাস্ট সেপ্টেম্বরে 8 বছর হলো মানে তথ্য প্রযুক্তির সাথে কাজ করার জন্য। আচ্ছা, আমরা অনেক কিছুই জানবো তথ্য প্রযুক্তি নিয়ে, এবং একই সঙ্গে যেহেতু আপনি মার্কেটিং সেক্টরে আছেন, একদম শৈশবে যেতে চাই, আগে ছোটবেলা বেড়ে ওঠা সবকিছু মিলে জানতে চাই। যতটুকু জেনেছি যে আপনার কুমিল্লা শহরে জন্ম, কিন্তু ঢাকায় কিছুদিন থেকেছেন মনে হয়, যদি ভুল না হয়, তারপর আবার কুমিল্লায় চলে যায়, একটু গল্পটাই জানতে চাই। না, আমার জন্ম তো কুমিল্লাতেই, তারপরে আমার আব্বা ঢাকায় কাজ করতেন। উনি গণপূর্ত অধিদপ্তরের সিভিল ইঞ্জিনিয়ার, সিনিয়র ড্রাফটসম্যান ছিলেন, উনি নকশাকার ছিলেন আর কি। তো আমার বড় মানে ছোটবেলাতে আসলে আমার যতটুকু মনে পড়ে, আমরা লালমাটিয়ায় থাকতাম। লালমাটিয়াতে 24 নম্বর বিল্ডিং বলে একটা সেটেলমেন্ট ছিল, ওই সময় খুব আশেপাশে খালি ছিল আমার মনে আছে। তো ওখানেই আমাদের আরও সরকারি আরও অফিসাররা ছিলেন, অন্যদের সাথে আসলে বড় হওয়া। ইট ওয়াজ মানে পুরো বিল্ডিংটাই ছিল একটা ফ্যামিলি টাইপের আর কি। তো আব্বা এখানে থাকতেন কোয়ার্টারে, যেটা হয় আর কি, যে কোয়ার্টারে থাকার মজাটাই আসলে ডিফারেন্ট। সবার সাথে বড় হওয়া, চারপাশে সবাই আসলে সরকারি অফিসার, সবার ভাই, বড় ভাই, ছোট ভাই সবাই মিলে। তো ঢাকায় আমার ইনিশিয়াল স্কুলিং, প্রাইমারি স্কুল আমার মনে আছে, আমি লালমাটিয়া বয়েজ স্কুলে। আমার আব্বা একদিন বিরক্ত হয়, কারণ আমি ব্যাগ নিয়ে দৌড়াদৌড়ি করতাম ছোটবেলায়। তো আব্বা বললো যে আচ্ছা, ওকে লালমাটিয়া বয়েজ স্কুলে দিয়ে আয়। তো এরকম করে একদিন স্কুলে গেলাম। তো এভাবেই আসলে এখানে ঢাকায় বড় হওয়া। প্রায় আমার যতটুকু মনে পড়ে যে ক্লাস 2 পর্যন্ত আমি এখানেই পড়েছি। তারপরে কুমিল্লায় শিফট হওয়া আর কি। ক ভাই বোন ছিলেন আপনারা? আমরা 4 ভাই। আমরা 4 ভাই। আপনার অবস্থান? আমি সেকেন্ড, দ্বিতীয়। আচ্ছা, তার মানে ক্লাস 2 পর্যন্ত পড়লেন? ক্লাস 2 পর্যন্ত। এরপর আবার কুমিল্লায় চলে গেলাম। যদিও ওটা শহর, খুব একটা তফাৎ নেই, তারপরেও তো বাবা কি চাকরি ছেড়ে দিয়ে চলে গেলেন? হ্যাঁ, আমার বাবা আসলে ওনার আর্লি রিটায়ারমেন্ট নিয়ে উনি চলে যান। উনি আসলে বেসিক্যালি আমার দাদি কুমিল্লায় থাকতেন। তো আমার দাদি যেহেতু একা থাকতেন, আমার চাচারা কেউই এখানে থাকতো না দাদির সাথে। তো কোনো কারণে আমার আব্বার মনে হয়েছে যে না, হি নিডস টু বি উইথ হিজ মাদার। তো আমার মনে আছে এখনো যে একদিন এসে আমার আমাকে বলছে যে
তখন আমি একটু বুঝতে শিখছি আর কি। আমি আমার সামনেই বলছি, ইনফ্যাক্ট বসেছিলাম সামনে, তো আমাকে বলতেছে যে আপনি ব্যাগ গুছান, আমরা কুমিল্লা শিফট করছি। আর আমার আম্মার শুধু একটা কথাই ছিল যে ঠিক আছে, কবে যাচ্ছেন? তো এতটুকুই। হ্যাঁ, জিনিসটা খুব ইন্টারেস্টিং। আমি এক অর্থে ইন্টারেস্টিং না, কারণ একটা শহর থেকে আরেকটা শহরে যাচ্ছেন যদিও, আমি এই অর্থে বলছিলাম ইন্টারেস্টিং যে মানুষ গ্রাম থেকে ঢাকায় চলে আসে। কিন্তু আমার কাছে সাকি মনে হয় যে সেই সময়টা চাকরি ছেড়ে দেওয়ার মতো সিদ্ধান্ত নেওয়াটাও খুবই চ্যালেঞ্জিং ছিল। অবশ্যই অবশ্যই। আমার মনে হয় আমার আব্বা at some point of time was very disturbed. আমার কাছে কেন যদি মনে হতো যে সে আসলে ফ্যামিলি নিয়ে থাকতে চাচ্ছে, সেটাও আছে। আর কোন একটা স্ট্রং পয়েন্ট তো অবশ্যই ছিল। হ্যাঁ, আমার আব্বা আমার দাদিকে খুবই ভালোবাসতেন, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি দেখাশোনা করেছেন। সেই সুবাদেই আপনার একান্নবর্তী পরিবারে হ্যাঁ, এটা আমার জন্য ভালোই হয়েছে, অনেক বড় একটা সুযোগ হয়েছে। আমরা বিস্তারিত জানবো। ছোট্ট করে আগে আপনার সম্পর্কে দর্শকদেরকে জানাই, তারপর ফিরতে চাই। তামজিদ বিন আহমেদ একজন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিশেষজ্ঞ। বর্তমানে তিনি আইসিটি ডিভিশনের অধীনে ইডিজিই প্রজেক্টে গ্লোবাল বিজনেস ডেভেলপমেন্ট লিড হিসেবে দায়িত্ব পালন করছেন এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের আইটিইএস ইকোসিস্টেমকে শক্তিশালী করতে কাজ করছেন। তার দায়িত্বের মধ্যে রয়েছে G2G, G2B এবং এনজিও পর্যায়ে বৈশ্বিক অংশীদারিত্ব গড়ে তোলা, এসডিজি ভিত্তিক যোগাযোগ প্রচারণা পরিচালনা এবং উচ্চ পর্যায়ের ব্যবসায়িক সম্মেলন আয়োজন। এর আগে তিনি বাংলাদেশ হাইটেক পার্ক অথরিটির অধীনে ইনভেস্ট ইন ডিজিটাল বাংলাদেশ উদ্যোগ পরিচালনা করে স্থানীয় ও বৈদেশিক বিনিয়োগ আকর্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। 2019 সালে তিনি যুক্তরাষ্ট্রের মিনেসোটায় ভিজিটিং ফেলো হিসেবে কাজ করেন এবং একই বছর জাতিসংঘ সাধারণ পরিষদে উন্নয়নশীল দেশের প্রেক্ষাপটে সোশ্যাল বিজনেসের গুরুত্ব নিয়ে বক্তব্য রাখেন। দেশের প্রথম রাইড শেয়ারিং নীতিমালা প্রণয়নেও তিনি সম্পৃক্ত ছিলেন। কর্মজীবনের শুরুতে আরং, নকিয়া, ট্রান্সকম ইলেকট্রনিক্স, বেঙ্গল ফাউন্ডেশন, ওয়ারবে ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, এনরুট ইন্টারন্যাশনাল, উইন্ডমিল, ইনফোটেক সহ বিভিন্ন প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতা রয়েছে তার। আমরা আবারও চলে যাই তার কাছে। আমরা সব বিষয় নিয়ে আজকে জানবো। শৈশবে ছিলাম, শৈশবটা ভীষণ গুরুত্বপূর্ণ, একই সঙ্গে অনেক আনন্দদায়ক এবং ভালো লাগারও, এবং আমাদেরও শৈশব শুনতে ভীষণ ভালো লাগে। বিশেষ করে এই যে একান্নবর্তী পরিবার এবং গ্রামে বড় হওয়া, এটা একটা আমি কি বলবো অন্যরকম সুযোগ। তো আপনার কেমন লাগছিল যে বড় হলেন তো ঢাকায়, মোটামুটি আপনি বুঝতে পারছেন, ক্লাস 2 মানে কিছুটা হলেও আপনার মনে আছে, ভালো লাগছিল হঠাৎ করে ঢাকা থেকে একটা কি বলবো বিভিন্ন পরিবারের মধ্যে ছিলেন, সেখানে তো বিভিন্ন রকম ফ্রেন্ড ছিল, সেখান থেকে যখন বাড়িতে ব্যাক করা? আসলে আমার বাসায় যাওয়ার মানে কুমিল্লায় শিফট করার পরে আমার আমার মনে আছে এখনো যে প্রথম 6 মাস প্রায় আমার 6-7 মাস আমাদের খুব প্রবলেম হতো আর কি। আমার ছোট ভাইয়ের, আমার বড় ভাইয়েরও, আমার বড় ভাই তো অনেক বড় ছিল, একটু আমার থেকে বয়সে বড়, সো উনি একটু ভালোই কোপ আপ করে নিয়েছিলেন, ওনার ফ্রেন্ড সার্কেলও হয়ে গিয়েছিল বেশ কিছু, বাট আমাদের তো আসলে ওরকম করে হচ্ছিল না। স্কুলে গেলাম, আমার এখনো মনে আছে যে আমি ইংলিশ পরীক্ষায় 0 পাইছিলাম আর কি। তো আমার আব্বা বললো যে আমার ছেলে ঠিক আছে অনেক পরীক্ষায় ভালো করার কথা না, কিন্তু ইংলিশে তো 0 পাওয়ার কথা না। তো সে খাতা দেখতে গেল, গিয়ে দেখলো যে স্কুলে আমি লিখতাম ব্রিটিশ ইংলিশ লিখতাম, মানে ব্রিটিশ অ্যাকসেন্ট মানে লেটারে লিখতাম। তো যিনি আসলে খাতা দেখছেন উনি আসলে ব্রিটিশ লেখা কোনোদিন দেখে না, তো উনি আমাকে মনে করছে এগুলো কি লিখছে পেঁচা পেঁচায়, তো উনি 0 দিয়ে রাখছে আর কি। তো ইট ওয়াজ অল অ্যালং আমাকে ক্লাস 2-তে থাকতে আবার নতুন করে ABCD আমেরিকান লেখা শিখতে হয়েছে, বাট ইট ওয়াজ ভেরি ফানি। মানে আমার ফ্যামিলি মেম্বার, চারপাশে সব কাজিনরা আসলে 6 মাস পর থেকে আসলে স্টার্টেড গোয়িং আউট। অ্যান্ড ওখানে যেটা হয় যে ঢাকায় তো খুবই মানে স্টিল ইজ আ সিটি, বিগ সিটি, অনেক রেস্ট্রিকশন থাকতো যে এখানে বাউন্ডারি বাইরে যাওয়া যাবে না, ওইটা করা যাবে না, বাট ওখানে এরকম কোনো কিছুই ছিল না। আমি যেখানে সারাদিন বাইরে আসি কোনো সমস্যা নাই, স্কুল শেষ করে 10টার দিকে এসে টিভি দেখতাম, ওখানে আবার ইন্ডিয়ার দূরদর্শন চ্যানেল দেখা যেত, সো কার্টুন দেখতাম, কার্টুন দেখে 10টা সাড়ে 10টার মধ্যে খেলতে বেরিয়ে যেতাম। তারপরে সারাদিন কই আসি না আসি। এবং আপনি ভিডিও গেমস খেলতেন, মানে বাবার হাতে ধরাও পড়েছিলেন? বাবা মা মানে দুইজনই, মানে আমরা যেটা হতো যে আমার আব্বা প্রত্যেকদিন দুপুরবেলা তিনি খাওয়া দাওয়া করে ঘুমাতেন, আমরা করতাম, আমার ছোট ভাই এখন বিদেশে থাকে, সে আমেরিকা থাকে, তো ওকে করতাম যে তুমি পাহারা দাও, তো পাহারা দিত, আমি গিয়ে চাবি নিতাম, নিয়ে তারপরে এসে আব্বার রয়ের থেকে টাকা চুরি করে নিয়ে গিয়ে ভিডিও খেলতে যেতাম।
তো আম্মা এরকম দেখে যে কি রে খেলাধুলা করে না, কোথায় জানি যায় দুজন মিলে। তো একদিন এরকম করে ঘুরতে ঘুরতে ধরা খেয়ে গেল। যে সেভ করেনি কেউ বাবার হাতে ধরা খাওয়া? না, আমার আব্বা খুবই একটা ইন্টারেস্টিং তার ক্যারেক্টারিস্টিক ছিল। মানে সে যদি আপনি ভুল করেন কোনো সমস্যা নেই, খারাপ কিছু একটা করছেন কোনো সমস্যা নেই, আপনাকে জিজ্ঞেস করবে যে আপনি করছেন কিনা। আপনি যদি বলেন না আমি করি নাই, হি উইল লাই, দেন হি গেটস ম্যাড। এন্ড এটা আমরা দুই ভাই ভালোভাবেই জানতাম। সেই সময় বেশিরভাগ বাবা মাই মনে হয় তাই ছিল, যে সহজ স্বীকারোক্তিটাকে তারা মেনে নিত, কিন্তু কোন রকম মিথ্যা বলা মানে এটা আসলে আব্বা এসে আমাদের জিজ্ঞেস করছে তোমরা টাকা নিছো, আমরা দুই ভাই একসাথে হ্যাঁ নিছি। তা আব্বা কি বলবে, স্বীকার করেছো, ওকে ঠিক আছে। আম্মা বলে শাসন করেন, আমার এখনো মনে আছে। হ্যাঁ, আম্মা বলতে শাসন করেন। তো আবু ঘুরে বলতেছে, আম্মাকে বলছে কি শাসন করবো, আমার ছেলে বাবার কাছ থেকে টাকা নিছে, তো এখানে কি শাসন করার কি আছে, আমি তো বুঝতেছি না, খারাপ কোনো কিছু তো করে নাই, ভিডিও গেমস খেলছে, তো কি হয়েছে। আসলে মানবিকতা, মূল্যবোধ এগুলো তো পরিবার থেকেই আসে, এবং সেখানে যদি হয় কি বলবো একান্নবর্তী পরিবার, তাহলে তো কোনো কথাই নেই। সেই জায়গা থেকে আমি একটু আপনার দাদির কথাও জানতে চাই, যে দাদির জন্য আসলে বাবা ঢাকায় আর্লি রিটায়ারমেন্ট নিয়ে চলে গেলেন, সেই দাদিকে নিয়েও জানতে চাই। দাদা কি ছিলেন না? না, আমার দাদা ছিল। আচ্ছা, দাদা অনেক আগে মারা গিয়েছেন, আমি তো দেখি নাই, আমি জানিও না আসলে কবে, আমার ইয়ারটা আমার ঠিক মনে নেই। বা দাদি, আমরা যখন যাই, আমার দাদিও অনেক বয়স হয়ে মারা গিয়েছেন। আমরা যখন যাই তখন দাদি ওয়াজ অল ওকে। দাদির হাতে রান্না আমাদের খুব পছন্দ। ঈদের সময় দাদি একটা রেজালা করতো, ওটা আমরা খাওয়ার জন্য ওয়েট করতাম। দাদি রান্না, ওটার নামই ছিল দাদি। তো এখন পর্যন্ত আমার আম্মা রেজালা করে। হ্যাঁ, কিন্তু এই মানে আমি তো ধরিই না, আমার ভাই, বড় ভাই আম্মার মন রাখার জন্য হয়তো একটা নিয়ে একটু খায়। হ্যাঁ, কিন্তু ওই টেস্ট আর ওই দাদির মতো হয় না। তো আম্মা এখনো বলে যে আমি এত কিছু করি, কিন্তু এটা কেন মানে ও খায় না কেন। তো আমার আম্মাও বয়স হয়ে গেছে এখন, ওভাবে আর করতে পারে না। বাট দাদি আমাদের জন্য অনেক সাপোর্ট ফাংশন ছিল। আমি এরকমও হয়েছে যে পড়াশোনা করতে গিয়ে আব্বু বকা দিচ্ছে, আমি দৌড়াই গিয়ে দাদির কাছে গেছি, দাদি বলছে তুই এখানে বস, দেখি তোর বাবা আসুক দেখি। স্কুল জীবনে একটু শুনতে চাই, যে স্কুল জীবনটা কেমন ছিল আপনার? আপনি তো স্কাউটিংও করতেন, লিডারও ছিলেন। জি, শুনি। স্কুলে আমি আসলে কখনোই ওভাবে পড়াশোনার জন্য স্কুলে যেতাম না, যেতাম আসলে যা স্কুলে যেতে হবে তাই, আমার যতটুকু মনে আছে। অ্যান্ড কখনোই আসলে ওভাবে কনসেন্ট্রেশন দিয়ে পড়াশোনা করিও না স্কুলে। অ্যান্ড ইন্টারেস্টিং জিনিস হচ্ছে, আমার বাবা কোনোদিনই আমাদেরকে বলে নাই যে তোমাকে ফার্স্ট হতে হবে কিংবা খুব ভালো রেজাল্ট করতে হবে। আমাকে তো কখনো বলে নাই। আমার ফ্যামিলির সবাই খুব ভালো ছাত্র, মানে ওরা যদি ফার্স্ট সেকেন্ড থার্ড না হয়, মানে এটা আসলে ফ্যামিলির জন্য অ্যাকসেপ্টেডই না, এরকম একটা সিচুয়েশন। ইট ইজ সো ন্যাচারাল ইন মাই ফ্যামিলি। আমার কাজিনরা কিংবা আমার চাচাতো ভাই, ফুফাতো ভাই যারা আছে আর কি। কিন্তু হাতে গোনা যে 2-3 জন ব্ল্যাক শিপ ছিল, এর মধ্যে হয়তো আমি একজন ছিলাম, যে ফেল করার লিস্টে সবার আগে আমার নাম আসতো। অ্যান্ড আমি ফেল করতাম, রেগুলারই ফেল করতাম। তো স্কুলে স্কাউটিংয়ের মাধ্যমে আসলে আমার ফার্স্ট এই যে মানুষের জন্য চিন্তা করা, কিংবা মানুষের সাথে মানুষের জন্য কাজ করা, বন্যার সময় ত্রাণ নিয়ে যেতাম, কিংবা স্কুলের ফাংশনে হেল্প করতাম। হ্যাঁ, যে এই যে লিডারশিপ স্কিল ডেভেলপ করা, মানে মানুষের সাথে কাজ করা, এই জিনিসগুলো কিন্তু আমার স্কুল জীবন থেকেই শুরু। ইভেন আমার একদিন মনেও আছে যে ইংলিশ ভালো পারতাম আমি খুব আগে থেকেই, স্কুল থেকেই। তো আমার এক টিচার ছিলেন, উনি আবার মানে অনেক সিনিয়র আর কি। তো উনি আমাকে প্রায় ছোটদের ক্লাস নিতে পাঠাতেন, বলতো যাই তুমি ক্লাস নিয়ে আসো। তো আমি ক্লাস 3, 4, 5 এদের ক্লাস নিতে যেতাম। তো আমার পড়ানোর স্টাইলও ওরা খুব পছন্দ করতো, যে আমি গিয়ে বলতাম যে ঠিক আছে 10 মিনিট পড়বো আর বাকি 20 মিনিট দুষ্টামি। তো এরকম। তো স্কুলে আসলে আমার মনে হয় যে আমি খুবই ব্লেসড ছিলাম। আমার বেশ কিছু টিচার ছিল, ইভেন আমার অনেক টিচার এখন আমার সাথে ফেসবুকে কানেক্টেড। ফেসবুকে এক ম্যাডাম আছেন, যে উনি ছোটবেলায়, আমি মানে কখনো কপি করতাম না মানে পরীক্ষার সময়, কিন্তু একবার ফর্মুলা ভুলে যে আমি ওখানে লিখছিলাম, যে নিচে পেপারে লিখে নিয়ে গেছিলাম ফর্মুলা। তো উনি আবার এটা দেখে উনি এটা উল্টায় দেখে যে আমি ফর্মুলা লিখে নিয়ে গেছি, নকল অনেকটা। তো উনি আমাকে বলছে যে তামজিদ তুমি জাস্ট টু ওয়ার্ডস, শি ইজ অন মাই ফেসবুক নাও ম্যাডাম। আমার মনে হয় যে আমি মানে এসএসসি পরীক্ষা পাশ করার আগ পর্যন্ত আমি কোনোদিন ওনার চোখের দিকে তাকাতে পারিনি যে আমি কি করলাম, এটা ফর্মুলা একটা লিখে নিয়ে গেছিলাম জাস্ট।
বাট আমার কাছে এখনো মনে হয় যে উনি আমাকে এক্সপেল করতে পারতো, কিন্তু করেনি। শি গেভ মি দ্য অপরচুনিটি। সো আমি যেটা বলবো যে আসলে স্কুলে খুবই ভালো একটা টাইম আমার কাটছে, অ্যান্ড খুব সুন্দর আসলে আমাকে গ্রো করার সুযোগ দেওয়া হয়েছে। সবাইকে আসলে ভালো ছাত্র হতে হবে নট নেসেসারিলি, কারো মানবিক দিকগুলো কিংবা যে যেটা করতে পছন্দ করে আসলে সেই জায়গাগুলোকে আসলে মানে ইন্সপায়ার করাটাও আসলে জরুরি। তো স্কুল জেনে করুক আর না জেনে করুক সামহাও আমাকে ওই জায়গায় প্লেসমেন্ট করেছে যে না ঠিক আছে, ইউ আর সাপোজ টু ওয়ার্ক ফর দ্য পিপল, অ্যান্ড সেই জায়গাতেই আসলে ওইটাই আসলে আমার ফাউন্ডেশন, ওখান থেকে শুরু আর কি। নিশ্চয়ই নিশ্চয়ই। কলেজ জীবনটা একটু শুনতে চাই। কলেজ জীবন আসলে স্কুল পাশ করার পরে, এসএসসি পাশ করার পরে আমার বাবা মারা যায় আমি কলেজে ঢোকার ঠিক আগে। তো কলেজ জীবন আমার জন্য আসলে খুবই ধরেন খুবই স্ট্যাটিক ছিল। কলেজে যেতাম না এরকম আর কি। সরকারি কলেজ আসলে ওরকম করে ইম্পর্টেন্টও ছিল না। আমার মনে আছে কুমিল্লা সরকারি কলেজে। তো আমি ভিক্টোরিয়া কলেজে চান্স পাইনি, কারণ আসলে ওয়াজ ব্রিলিয়ান্ট স্টুডেন্টরা যায় ওখানে, আমারও তো রেজাল্টও ভালো ছিল না, আমি বেয়ারলি জাস্ট পাস করেছিলাম। বাট আমি যখন কলেজে যাই, কলেজে চেষ্টা করি যে যাদের টাইম মতো পড়াশোনা করা কিংবা পরীক্ষাগুলো ঠিক মতো দেওয়া। সো আমার কলেজে টাইম মতোই মানে পরীক্ষা দিয়ে জাস্ট পাস করে বের হয়েছি। সবসময় কোচিং টোচিংয়ে যাওয়া কিংবা যে স্যারদের কাছে ক্লাস টাসগুলো করা ব্যাচে, ওটাই আসলে মেইন ফোকাস থাকতো। আর ফ্রেন্ড সার্কেল যারা স্কুলের ফ্রেন্ড ছিল বেশ কিছু, আমার 10-11 জন, ওই আমরা এখানে এদিকে, তখন আবার কম্পিউটার চলে আসলো, তো সবাই মিলে ওই যে ভিডিও গেমস খেলা, কম্পিউটারে NFS কিংবা ফুটবল খেলা, এগুলাই করতাম আর কি। আমার বাসায় কম্পিউটার ছিল, আমার কম্পিউটার ছিল, তো আমার বাসায় সবাই চলে আসতো বিকালবেলা হলে, সবাই আমরা এখানে খেলতাম, খেলে আবার সবাই সন্ধ্যাবেলা চলে যেতাম। তো এরকমই আর কি ব্যাপারটা ছিল আর কি। এবং তখন থেকে কি আসলে আপনি মানে এমনিতে তো আপনি পরবর্তী সময় BBA MBA করেছেন ব্র্যাক থেকে, কমার্স ব্যাকগ্রাউন্ডটা নিশ্চয়ই চুজ করেছেন? জি, আমি ইনিশিয়ালি চিন্তা করছিলাম যে আসলে কোথায় গেলে পড়াশোনা কম করা লাগবে। আমার আসলে ওইটাই ইন্টেনশন ছিল, আর আমি নিজের প্রতি আসলে অতটা কনফিডেন্স আমার ছিল না। যদিও মানে অনেক বছর পরে আমার আম্মা আমাকে একটা কথা বলে যে, আমার আব্বা নাকি বলছিল আমার আম্মার কাছে যে দিস গাই উইল কিপ অন গোয়িং স্টাডিং অল ইজ লাইফ, জেনে করুক না জেনে করুক। আম্মা বলছো তখন যে ও তো ফেল করে, কিভাবে করবে, বাট দ্যাটস হাউ ইট হ্যাপেন্ড। আমি আসলে BBA চুজ করি আসলে যে কোনো মানে ইঞ্জিনিয়ারিং আমার হচ্ছিল না, সো আমাকে BBA-তে যেতে হতো। CGPA মানে কভার করছিল না। আমি ইউনিভার্সিটিগুলোতে পরীক্ষা দিই, ওখানে আসলে খুব একটা বেশি ভালো ফলাফল আমি করতে পারিনি, তো আমাকে তখন BBA চুজ করতে হলো। অ্যান্ড ব্র্যাক ইউনিভার্সিটি তখন আসলে একটা ভালো ইউনিভার্সিটি তখনও ছিল, তো সেই হিসাবে যখন আমি চান্স পাই, আমি মনে করলাম যে আচ্ছা ঠিক আছে, টাইম ওয়েস্ট করার দরকার কি, তাহলে এখানেই করতে হয়ে যায়। সো BBA ওয়াজ মাই মানে ল্যান্ডিং জোন বলতে পারেন। কত সালে যুক্ত হলেন ব্র্যাক ইউনিভার্সিটিতে? 2006 সালে। জি। আচ্ছা, সেটা কি একেবারে একাই চলে আসলেন ঢাকায়, মা পাঠিয়ে দিলেন ইউনিভার্সিটির জন্য, এরকম ছিল বিষয়টা? আমার এখনো মনে আছে যে আসলে তা আসছি আরো আগে। আমার 2005-এর পরীক্ষা দেওয়ার পরে 2 দিন, একদিন ঘুমালাম, পরীক্ষা শেষ হওয়ার পরে একদিন ঘুমালাম, তারপরে আর একদিন পরে ঘুম থেকে উঠলাম বেলা করে প্রায় 12টার দিকে। তো উঠে দেখলাম, রুম থেকে বের হয়ে দেখলাম যে একজন বসে আছে। তো আমাকে আম্মা দেখে বললো যে উনি তোমাকে নিয়ে যাবে আজকে ঢাকায়, তোমার ব্যাগ গোছানো আছে, তোমাকে আজকে নিয়ে যাবে, তুমি নাস্তা খাও, ফ্রেশ হও। তো আমি বললাম ওকে। তো উনি আমাকে নিয়ে আসলো, এনে কোনো কোয়েশ্চেন করলেন না, বিকজ আম্মা বলছে যেতে হবে। তো আমি ঢাকায় আসলাম, এসে আমাকে লালমাটিয়াতেই আমার বড় ভাইয়ের এক ফ্রেন্ডের বাসায় উনি তুলে দিলেন। ওখানে দিয়ে বললো যে এটা তোমার রুম, এখানে তোমার ফ্রিজ আছে, তুমি খাবার রাখতে পারবা, নিয়ে 2-3টা দোকান দেখালো আশেপাশে যে এখানে তুমি নাস্তা খেতে পারো, এখান থেকে খাবার কিনতে পারো, এভাবে তোমাকে বাসে করে যেতে হবে কোচিং সেন্টারে বলে টলে উনি আমার কাছে কিছু টাকা দিয়ে উনি চলে গেল। আচ্ছা। তো অ্যান্ড দ্যাটস হাউ আই ফাউন্ড মাইসেলফ ইন দ্য সিটি এগেইন আর কি। এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের জীবনটা আপনার জন্য অতটা সহজ ছিল না, যতটুকু আমরা জেনেছি যে টিউশন ফি থেকে শুরু করে অনেক ক্রাইসিস আপনার ছিল, এগুলো আপনি চাকরি করে ম্যানেজ করেছেন। জি, সেই স্ট্রাগলিং লাইফটা একটু শুনতে চাই। আসলে মানে দেখেন, আমার আব্বা একদম মানে অনেস্ট গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার ছিলেন,
তো আমাদের আব্বার পেনশন অ্যান্ড আব্বার কিছু জমানো টাকা ছাড়া আসলে তেমন কিছু ছিল না। তো ব্র্যাক ইউনিভার্সিটি স্টিল এখন যেরকম অনেক খরচ, তখনও ওই সময়ের জন্য আসলে অনেক খরচ ছিল। তো আমার মতো একটা স্টুডেন্ট ওখানে পড়া, সেটা আসলে অনেক কঠিন। আর সবচেয়ে বড় কথা হলো যে আমার আরও বেশি স্ট্রাগল হতো, কারণ আমি একটা ছোট মফস্বল শহরে বড় হয়েছি। আমার যতই মানে পিপল স্কিল থাকলেও আমার নলেজ স্কিল তো আসলে ওই লেভেলে ছিল না। ব্র্যাক ইউনিভার্সিটির স্টুডেন্টরা অনেক প্রোগ্রেসিভ, আমার ব্যাচমেটরাও আমার চারপাশে যারা ছিল দে ওয়ার ভেরি প্রোগ্রেসিভ। সো তাদের সাথেও আমি কোপ আপ করতে পারতাম না অনেক সময়। সো ইট টুক সাম টাইম টু গো ইন দ্যাট লেভেল, যেখানে আসলে আমি তাদেরকে সারপ্রাইজ করতে পারি কিংবা তাদের সাথে হ্যান্ড অন হ্যান্ড চলতে পারি। ইনিশিয়াল ডেজগুলোতে আমার জন্য খুবই চ্যালেঞ্জিং ছিল। আমি যখন আসি ঢাকায়, আমার বাবার যেহেতু খুব বেশি টাকা নাই, আমার এক চাচা ছিলেন, উনি আমাদের সাথেই থাকতেন, ছোটোবেলা থেকেই দেখছি। হি ওয়াজ আওয়ার কি বলবো যে গো টু পার্সন ফর এনিথিং। আমরা ফোন দিয়ে ওনাকে বলতাম, চাচু আজকে আইসক্রিম আনো, অনেক সময় এরকম করতাম। তো উনি আমাকে বললেন যে আই উইল সাপোর্ট ইউর স্টাডিজ। 1 বছর পড়াশোনার খরচ বেসিক্যালি ওনার কাছ থেকে ফুল দিয়ে উনি আমাকে বললো যে কতদিন লাগবে তোমার। তাই বললাম যে ঢাকা তো বেশি ভালো চিনি না, আই উইল নিড 1 year। তো বললো যে আচ্ছা ঠিক আছে যাও, 1 year আই উইল সাপোর্ট। সো 1 বছরের যত প্রয়োজন দরকার ছিল সবই উনি করেছেন। অ্যান্ড তারপরে আস্তে আস্তে আই স্টার্টেড ওয়ার্কিং আর কি। সো আই স্টার্টেড ওয়ার্কিং ফর অ্যাডভার্টাইজিং ফার্মস, অ্যান্ড ওখান থেকে স্যালারি আস্তে আস্তে রিপ্লেস করতে করতে ফার্স্টে হচ্ছে হাত খরচ রিপ্লেসমেন্ট, তারপরে হচ্ছে ফুল পার্সোনাল এক্সপেন্স। শুরুতেই কর্মজীবন শুরু হলো অ্যাডভার্টাইজিং ফার্ম। তখন তো পড়াশোনাও চলছিল বোধহয় আপনার? হ্যাঁ, পাশাপাশি। কিভাবে এটা আসলে ম্যানেজ করতেন আপনি? মানে এটা তো আউট অফ নেসেসিটি আপনার। ওই সময় আসলে আমার একটা ফ্রেন্ডের ভাই, উনি আমাকে একটা কথা বলেছিলেন, আমার মনে আছে, খুব আর্লি ডেজ। তো উনি আমাকে বলেছে যে দেয়ার আর 2 ways ইন শাইনিং ইন লাইফ, আইদার ইউ হ্যাভ এ ভেরি গুড রেজাল্ট যেটা আসলে দ্যাট উইল মেক সাম বেস ফর ইউ, অর ইউ হ্যাভ নেটওয়ার্ক। সো যে কোনো একটা তোমাকে থাকতে হবে। তো আমি চিন্তা করে দেখলাম তখন যে আচ্ছা আমার তো রেজাল্ট ভালো না, তার মানে আমার সামনে রেজাল্ট ভালো হওয়ার সুযোগ নাই। তাহলে আমাকে কি করতে হবে, আমাকে আসলে নেটওয়ার্ক বিল্ড আপ করতে হবে। আই হ্যাভ টু ওয়ার্ক, আই হ্যাভ টু মানে ক্রিয়েট মাই প্রোফাইল ইন এনি ওয়ে যেখানে মানুষজন দেখলে বলবে যে তো কোয়ালিফাইড, হ্যাঁ ওর জন্য রেজাল্টের দরকার নেই, হ্যাঁ হি ক্যান ওয়ার্ক। সো এরকম একটা সিনারিওতে আসলে আমার যাওয়ার প্রয়োজন আছে আর কি। সো দেখা গেছে যে পড়াশোনাতে ইনিশিয়াল ডেজ ইংলিশে পড়াশোনা সবকিছু খুবই কঠিন, প্রেজেন্টেশন দিতে হয়, এটা দিতে হয়, ওটা দিতে হয়। হ্যাঁ, অনেক আর্লি ডেজে ইট ওয়াজ ভেরি চ্যালেঞ্জিং অ্যান্ড সবকিছু মিলায়। বাট 1 বছর হতে হতে বেসিক্যালি আই গট দ্য হ্যাং আউট অফ ইট। আচ্ছা ঠিক আছে, কিভাবে করতে হবে ইনিশিয়াল পড়াশোনাটা, অ্যাটলিস্ট পাস করতে হবে কীভাবে, দ্যাট সামথিং আই ফিগার্ড ইট আউট। অ্যান্ড আমি দেখলাম যে আচ্ছা আমার একটা সার্টেন টাইমের পরে ফ্রি থাকে, ইউজুয়ালি দুপুরের পর টাইমটা ফ্রি থাকে একদম রাত পর্যন্ত। সো তখন আমি চিন্তা করলাম যে আচ্ছা ঠিক আছে, দিস ইজ দ্য টাইম টু স্টার্ট লুকিং ফর জব। তো ওভাবে আসলে জব অ্যাডজাস্ট করে ফেললেন আপনি আসলে টাইমটার সঙ্গে নিজেকে। একটু জানতে চাই যে সেই অ্যাডভার্টাইজিং ফার্মে কি হিসেবে জয়েন করলেন, কি কাজ করলেন আপনি? এটা কি পার্ট টাইম ছিল নাকি ফুল টাইম? পার্ট টাইম। আমি আসলে জাস্ট আমি আসলে মানুষ জব করে বলতো আর কি তখন। তো আমি চিন্তা করতাম আসলে জব করে কেমনে, ব্যাপারটা কি আসলে, হ্যাঁ আমি তো জানি না। তো আমি ফার্স্ট ওখানে গেলাম, এটা আমার পরিচিত, আমার মামাতো বোনের হাজব্যান্ড। তো ওনার ওখানে আমি গেলাম, তো উনি আমাকে কাজ দিলেন মার্কেটিংয়ে, বললো যে ঠিক আছে তুমি মার্কেটিং ইন্টার্নশিপে কাজ করো। তো আমি ওখানে স্টার্ট করলাম আর কি। তো আমি ওনার সাথে থেকে থেকে কীভাবে ইভেন্ট ম্যানেজমেন্টে বাজেট করে, কীভাবে প্রোগ্রামগুলো অ্যারেঞ্জ করে, কীভাবে মিটিংগুলোতে যায়, আমি ওনাদের সাথে সাথে যেতাম। তো বেশিরভাগই আসলে ডকুমেন্টেশনগুলো ম্যানেজ করতাম, অন্যদের সাথে দেখতাম যে কীভাবে কথা বলে, কীভাবে ইয়ে করে। আর ওই 9 to 5 কিংবা একটা পার্ট টাইম কমিটমেন্ট আসলে এই যে এটা তো ডেভেলপ করাটা জরুরি। সো ওখান থেকে আসলে শুরু হওয়া আর কি। এবং এই দক্ষতা বা এই অভিজ্ঞতাগুলো কি পরবর্তী জীবনে আপনার খুব কাজে এসেছে চাকরি জীবনে? মানে সবসময় সবকিছুই বিল্ড আপ হয়েছে আর কি। সো আমি নকশি অ্যাডভার্টাইজিং ফার্ম ছিল নাম ওটার, ওখান থেকে আমি আড়ংয়ে জয়েন করি। আড়ংয়ে আমি আসলে ফার্স্ট জয়েন করি তখন ব্র্যাক ইউনিভার্সিটি থেকে রিক্রুটেড হয়, ওখানে পার্ট টাইমের একটা পজিশন ছিল, আমি অ্যাপ্লাই করি, আমাকে ডাকলো। তো ওখানে যে আড়ংয়ের একটা রিওয়ার্ডস কার্ড আছে, সো এটার ফার্স্ট লঞ্চিং টিমে আই ওয়াজ ওয়ান অফ দ্য টিম। তো ওখানে আমরা ডেটা এন্ট্রি করতাম, কল সেন্টার থেকে কল দিতাম, কথা বলতাম। তো দেখা গেছে যে এভরি স্টেপ আই হ্যাভ বিল্ড মাইসেলফ ফার্দার অ্যান্ড অ্যাডেড ভ্যালু। আমি আসলে কখনো যতদিন পড়াশোনা যতদিন ছিল আমি কখনো স্যালারির দিকে তাকাতাম না, আমি তাকাতাম হচ্ছে এক্সপিরিয়েন্স, আমি তাকাতাম হচ্ছে পিপল, আমি তাকাতাম হচ্ছে কি কাজটা করতেছি সেটা।
এটা আসলে খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস, আমি অনেককেই বলি যারা আমার সাথে এখন অনেক ইয়াং জেনারেশন অনেকেই আসে কাজ করতে, আমি তাদেরকে বলি যে আনটিল সাম পয়েন্ট যখন তোমার আসলে দরকার টাকাটা, তার আগ পর্যন্ত ফোকাস অন দি এক্সপিরিয়েন্স, মানি উইল কাম আফটার ইউ ইন এনি ওয়ে। অ্যাডভার্টাইজিং ফার্ম, সেখান থেকে আরং, সেখান থেকে আপনি নকিয়াও জয়েন করলেন। নকিয়া কি ভালো কোনো পদ বা ভালো কোনো কাজের অপরচুনিটি নিয়ে গেলেন কিনা? নকিয়াতে আসলে যেহেতু মার্কেটিং পড়ি, আমার কাছে মানে আরঙের কাজটা ছিল একটা ব্র্যান্ড প্রমোশনের কাজ কিংবা ব্র্যান্ড বিল্ডিং এর কাজ। আমার কাছে মনে হলো যে আমি সেলস জানি না, হাউ টু লার্ন সেলস, মার্কেট বিজনেসের একটা পার্ট ও সেলস, ডাইরেক্ট সেলস কেমনে করে। তো আমি আসলে নকিয়াতে তখন সুযোগ পাই। এটাও ওই যে আরঙে কাজ করতাম একজন, উনি আমাকে পাঠালেন, হ্যাঁ, তো ওনার ফ্রেন্ডের কাছে, তো উনি আমাকে রিক্রুট করলেন। ওই আপুর সাথে আমার এখনো মানে যোগাযোগ আছে, শি ইজ লিভস ইন কানাডা। যাই হোক, তো নকিয়াতে আমি আসলে একটা লম্বা টাইম কাজ করেছি, প্রায় 2.5 years কিংবা অ্যারাউন্ড 3 years এর মতো। ওখানে আমি মানে ডাইরেক্ট সেলস ব্যাপারটা আমি আসলে বুঝতে পারি, ইনস্টিটিউশনাল প্রমোশন কীভাবে করে সেই জিনিসগুলো আমি চিন্তা করতাম, স্টোর ম্যানেজমেন্ট কীভাবে করে। আমি উত্তরা, গুলশান 2টা স্টোর ম্যানেজ করেছি। আমার হাতে নোকিয়ার অনেক ফ্ল্যাগশিপ প্রজেক্ট, যেমন ধরেন N94, আমি জানি না আপনাদের মনে আছে, তারপর মিউজিক এক্সপ্রেস ফোন 5800, আই স্টিল রিমেম্বার। তো এই জিনিসগুলো আসলে আমার হাতে, মোবাইল ফোনগুলো আমার হাতে লঞ্চ হয় স্টোরে, যখন ফ্ল্যাগশিপ লঞ্চ হতো আর কি, তখন এগুলো আমার হাতে লঞ্চ হয়। তো ইট ওয়াজ এ গ্রেট এক্সপিরিয়েন্স নোকিয়াতে আর কি। কত বছর কাজ করলেন? 2.5 years এর মতো। আচ্ছা, 2.5 years, তাও তো 2.5 বছর। তাও হ্যাঁ। সেখান থেকে কি আপনি জাতিসংঘে ইন্টারপ্রেটার হিসেবে কাজের সুযোগটা কি সেখান থেকেই হলো, নাকি তার পরের ঘটনা? নোকিয়াতে যেটা হতো কি, যেহেতু এটা পার্ট টাইম বলতাম, কিন্তু আসলে এটা ফুল টাইমের মতোই ছিল। মানে আমাদের রোস্টার করে দিত, সো যদি সকালে ক্লাস থাকতো তাহলে দুপুরে যেতাম, দুপুরে ক্লাস থাকলে সকালে যেতাম। তার মানে 8 ঘন্টা ডিউটি ছিল? হ্যাঁ, মানে 8 ঘন্টা ডিউটি আমাকে করতে হবে, কিংবা আমাদের উইকলি 40 আওয়ার্স সার্ভিস দিতে হবে। তখনও তো আপনি বিবিএই করছেন? তখন আমি বিবিএ করছি। তো দেখা যেত যে ফ্রাইডে স্যাটারডেতে অনেক সময় ফুল ডেই আমি করতাম। তো যেটা হতো যে আমি যেহেতু ফুল টাইম কাজ করছি, তো আমার লিভও থাকতো অনেক। তো তখন আই স্টার্টেড লুকিং আউট যে আচ্ছা ঠিক আছে, হোয়াট এলস আই ক্যান ডু। তো আমি ফার্স্ট কাজ করি গ্রামীণ ডেননে ইন্টারপ্রেটার হিসেবে যাই। তারপরে ইউএনডিপি, ইউএন এর অনেকগুলো প্রোগ্রাম হয়, ঢাকায় অনেকগুলো প্রোগ্রাম হয়, বিভিন্ন ইভেন্ট ম্যানেজমেন্টই করে আসলে ওরা। তো ওরা আসলে খুঁজছে কি যে বিদেশ থেকে অনেকে আসে, ওদের সাথে ইন্টারপ্রেটার লাগে, তো ভালো ইংলিশ পারে কে। তো দেখা যেত যে সবাই আমার কাছে কোনো না কোনো ভাবে চলে আসতো যে আচ্ছা ওকে পাঠাও, কিংবা ও ভালো পারে, আর আমি ম্যানেজও করতে পারতাম ভালো এইসব জিনিস। তো আমাকে বলে দিত যে তামজিদ যেতে হবে, তো তুমি আরো 2-3 জন নিয়ে আসো। তা আমি আরো 2-3 জন নিয়ে একসাথে যাই, ওদেরকে কার কোনটা কাজ কি করতে হবে না করতে হবে এগুলো বুঝাইতাম। 3-4 দিন দেখা যেত যে ঢাকার বাইরে ঘোরাঘুরি করা কিংবা থাকা খাওয়া সবই ফ্রি। আবার দিস ইউজ টু পে হেফটি অ্যামাউন্ট অফ মানি। ওই সময়ে আমার মনে আছে যে এরকম 10,000 টাকাও পার ডে পাইতাম আমরা। তো এই টাকাগুলো আমি করতাম কি, যে এগুলো আমি জমা রাখতাম, যে সেগুলো হচ্ছে আমার টিউশন ফির অ্যামাউন্ট। তো টিউশন ফি এগুলো জমালে দেখা যায় যে 1 বছরের টিউশন ফি হয়ে যাচ্ছে। প্রত্যেক 6-7 মাসে তো ধরেন 10-15 দিন পাইতামই। তো গুড অ্যামাউন্ট অফ মানি আর কি। সো ওভাবেই আসলে ইন্টারপ্রেটার হিসেবে কাজ করা, স্কিল সেটগুলো ডেভেলপ করলো। এন্ড তখন আমি দেখলাম যে আসলে এই যে মানে মানুষের জন্য কাজ করেও, মানে এডুকেটেড একটা গ্রুপ মানুষের জন্য কাজ করে। গ্রামীণ ডেননে যখন যেতাম পিএইচডি করা কিংবা ভালো ভালো ইউনিভার্সিটি থেকে পড়ে আসা, দে আর থিঙ্কিং অফ সোশ্যাল ডেভেলপমেন্ট, রুট লেভেলে গিয়ে কাজ করছে। হ্যাঁ, সো ওই মানে এক্সপিরিয়েন্সগুলো আমাকে খুব মুভ করতো। আমি চিন্তা করতাম যে আচ্ছা ঠিক আছে, দিস ইজ অ্যানাদার ওয়ে অফ লাইফ, ওয়াজ ভেরি বুমিং। তো আমি অনেক অফারও পেতাম, কারণ ওরা মনে করতো কি আমার মনে হয় শেষ, তো বলতাই তুমি আমাদের সাথে জয়েন করো। তো আমি যখন সিভি দিতাম দেখতো যে আমি তো গ্র্যাজুয়েশন কমপ্লিট করিনি, বলতো তাহলে কি হবে। তো দ্যাট ওয়াজ রিয়েলি আ গুড এক্সপিরিয়েন্স। আমরা যতটুকু জানি আসলে আপনি তো বলছিলেন যে আপনি ব্র্যাককে পড়াশোনা করেছেন, এর পাশাপাশি আবার আপনি জব করছেন। এটাকে আসলে এত কিছু ম্যানেজ করা খুব টাফ ছিল না আপনার জন্য? কারণ অনেকেই বলে সাধারণত যে পড়াশোনা অবস্থায় চাকরি করলে আসলে পড়াশোনাতে একটা নেতিবাচক প্রভাব পড়ে, এবং আপনি আপনার কথাই বলছিলেন যে আপনি পড়াশোনাতে একটু ফোকাস কমিয়ে দিয়েছিলেন। ব্যাপারগুলো আসলে কেমন ছিল? না, এট সাম পয়েন্ট অফ টাইম না, মানে হয় কি, যেটা আপনি জেনে যান, মানে আমি নিজেকে যেটা মনে করি যে যখনই আমি দেখি যে একটা থ্রেশহোল্ডে চলে যাই, তখন আমার স্কিল সেট আরও বাড়ে। তো অ্যান্ড ম্যানেজমেন্টের একটা ব্যাপার হলো যে কন্টিনিউ করতে থাকলে মানে ছেড়ে দেওয়া যাবে না। আপনি যদি কন্টিনিউ করতে থাকেন তাহলে আপনি কিন্তু বুঝতে পারবেন যে আসলে ম্যানেজমেন্টটা কেমন হবে।
ইন্টারেস্টিং জিনিস, যখন আমি গ্রামীণ নোকিয়া থেকে ছেড়ে আমি একটা সফটওয়্যার কোম্পানিতে কাজ করি রাত্রেবেলা, ওখানেও ধরেন আমি কন্টেন্ট লিখতাম, লেখালেখির অভ্যাস মানে আমার অফিসে অনেকে বলে আমার ড্রাফটিং ভালো, পজিটিভ রিভিউ দেয় অনেক। সো এই ড্রাফটিং এর ব্যাপারগুলো কিন্তু আসলে ওই কাজের মাধ্যমেই ওখান থেকে আসা, কারণ আমি জানি না একটা ওয়েবসাইটে কিভাবে কি কন্টেন্ট দিতে হয়, তো আমার অন্য কোনো জায়গা থেকে পড়ে এসে লিখতে হবে। বাট মানে এগুলো করতে করতে কিন্তু আসলে দেখা গেল কি যে মানে পুরো ম্যানেজমেন্টটা আসলে খুব সুন্দর করে আপনি শিখে যান, মানে তখন মনে হয় কি যে দিস ইজ দ্য লাইফ। হ্যাঁ, আর পড়াশোনার ক্ষেত্রে আমার যেটা মানে যেটা হতো যে শেষের দিকে এসে কিন্তু আমি আসলে ভালো করা শুরু করলাম। প্রথম দিকে যে মানে আমার যে গ্যাপটা ছিল সেটা ছিল পিওরলি যে বাংলা মিডিয়াম থেকে এসে সাডেনলি একটা ইংলিশ মিডিয়ামে এরকম হাই স্পিড এনভায়রনমেন্টে ব্র্যাক ইউনিভার্সিটির মতো একটা প্রোগ্রেসিভ জায়গাতে আসলে সার্ভাইভ করা, আমার সাথে অনেক মানে আরও যারা ছিলেন অনেকেই আসলে ঠিকমতো কন্টিনিউ করতে পারতো না, তো এটা খুবই ন্যাচারাল। হ্যাঁ, কিন্তু ইউনিভার্সিটির আসলে কাজ হলো সেই এনভায়রনমেন্টটা ক্রিয়েট করা যেখানে সে আপনাকে থ্রেশহোল্ডে নিয়ে যাবে, নিয়ে ওখান থেকে আপনাকে পুশ করে আপনি যেখানে নিজেকে দেখেন না সেখানে নিয়ে যাবে। সো আমি আসলে ব্র্যাক ইউনিভার্সিটিকে আসলে ধন্যবাদ দিতে চাই। আজকে আমি বলবো যে হোয়াট এভার আই এম টুডে, ব্র্যাক ইউনিভার্সিটি হ্যাড আ ভেরি বিগ রোল প্লেড ইন ইট, অ্যান্ড ওই এনভায়রনমেন্টে যদি আমি না পেতাম তাহলে আমি হয়তো আজকে এখানে থাকতে পারতাম। নিশ্চয়ই নিশ্চয়ই। আপনি ট্রান্সকম ইলেকট্রনিক্সে চাকরি করেছেন, তখন কি আপনি বিশ্ববিদ্যালয়ের থার্ড ইয়ারে পড়তেন? থার্ড ইয়ারে পড়তাম আমি। এটা কিভাবে এখানে আপনি একটা সত্য বলার সিদ্ধান্ত নিয়েছিলেন? জি, আপনি কি ব্যাপারটা এমন ছিল যে আসলে চাকরি করবেন এবং সত্যটা বলেই করবেন? একটু শুনি। আমি আসলে যখন ওই সফটওয়্যার কোম্পানিতে কাজ করতাম, তো হঠাৎ করে আমার ছোটবেলা থেকে আমার বাসায় নিউজ পেপার রাখার একটা রেওয়াজ ছিল, আমার বাবা চাচারা রাখতো, আমিও রাখতাম বাসায়। তো আমি একদিন পেপারে দেখলাম যে এরকম সেলসে একটা পজিশন ওপেন ট্রান্সকমে। তা আমি জানি আমার বড় ভাই, আমার কাজিন দুই একজন ওনারা ট্রান্সকমে কাজ করতেন। তা আমি আউট অফ জাস্ট এমনিতেই ফর্ম ফিল আপ করে একদিন গিয়ে ট্রান্সকমে মহাখালীতে, তো তখন আমাদের ব্র্যাক ইউনিভার্সিটি মহাখালীতে ছিল, তা আমি গিয়ে জমা দিয়ে আসছি। তো আমাকে ডাকলো ইন্টারভিউ দিতে, রিটেন পরীক্ষা দিতে, অনেক মানুষ। তা আমি গেলাম রিটেন পরীক্ষা দিতে। আমি মনে করছি কি যে আচ্ছা পরীক্ষা দিই, মিনিমাম গ্র্যাজুয়েশন তো হতে হবে। আমি লিখছি গ্র্যাজুয়েট। আমি বলছি এগুলো তো হতে তো অনেক সময় লাগে, কতদিন লাগে কে জানে। হ্যাঁ, আমি তো জানি না। আমি দিছি, গ্র্যাজুয়েট লিখেই দিছি। কি হয়েছে? তো আমি পরীক্ষা দিতে গিয়ে দেখি অনেক মানুষ, প্রায় আমার স্টিল রিমেম্বার মানে একটা হল রুম ভর্তি মানুষ একটা পজিশনের জন্য। তা আমি তো চান্সই পাবো না। তা আমি ওভাবে চিন্তা করে দিই না, আমি পরীক্ষা যা পারছি দিয়ে আসছি। এমনিতে তো পরীক্ষা আমার কখনো ভালো হয় না, তা আমি দিয়ে বাসা চলে গেছি। আমি কখনো চিন্তা করি না যে আমাকে ডাকবে। দেখি যে সেকেন্ড ইন্টারভিউর জন্য ডাকছে, তো গেলাম। যাওয়ার পর সেকেন্ড ইন্টারভিউ হলো, তারপর থার্ড ইন্টারভিউর জন্য মানে ফাইনাল ইন্টারভিউর জন্য ডাকছে। বলতেছে যে আপনার সিভিটা আমাদের অন্য কারণে পছন্দ হয়েছে, আমরা আপনাকে সেলসে নিচ্ছি না, আপনাকে আমরা ব্র্যান্ড কমিউনিকেশনের জন্য নিচ্ছি, তাই আমাদের ব্র্যান্ড কমিউনিকেশনের লোক লাগবে। তো স্টোরিটা ছিল এরকম যে সামহাও আমার শর্ট লিস্ট হওয়ার পরে আমাদের সিভিগুলো সিওর কাছে যায়। তখন আমাদের সিও ছিলেন আশাদ হক। তো উনি আমার সিভিটা নিয়ে গিয়ে বলেছিলেন হয়তো যে একে ব্র্যান্ডের জন্য নাও, কারণ ব্র্যান্ডে যিনি ছিলেন উনি রিজাইন দিয়েছিলেন। তো সেভাবে আমাকে আসলে ওনারা ব্র্যান্ডের জন্য সিলেক্ট করে। কিন্তু সেলসের জন্য সিলেক্ট আসলে হয়নি, সেলসের জন্য আমার একটা কলিগ সিলেক্ট হয় আর কি। আমরা দুজনে একসাথে জয়েন করি। বাট আমাকে বলে যে ঠিক আছে আপনার তো গ্র্যাজুয়েট না, গ্র্যাজুয়েশন তো শেষ হয়ে গেছে। জি, কালকে থেকে জয়েন করবো। তো আমি তো এখন পড়ছি, মানে পড়লাম বিপদে যে আচ্ছা কি ব্যাপার, এখন কি করি। কয়টা সেমিস্টার বাকি ছিল আপনার? আমার তখন 4টা সেমিস্টার বাকি, মানে ইন্টার্নশিপ সহ 4টা। তা আমি বললাম যে আচ্ছা আমি একটু চিন্তা করে জানাই। তো আমাকে আমার বস বলে যে এত কি চিন্তা করার আছে? হ্যাঁ, তাই বললাম না প্লিজ একটু চিন্তা করে জানাই। তো উনি বলেছে ঠিক আছে আজকে 5টার মধ্যে জানাবেন। তা আমি চিন্তা ভাবনা মানে ইউনিভার্সিটি গেলাম, যে ক্লাস করিয়ে চিন্তা করি যে কি করব, এটা তো একটা ভুল করে ফেলছি। তো আমি মনে আছে এখনো যে জব ডিনায়াল লেটার লিখছি আমি একটা, মানে অ্যাপ্লিকেশন, যে আমি এটা জয়েন করতে পারবো না। অ্যান্ড ইউজুয়ালি কি হয় যখন আমরা এটা ইভেন এখনো অনেকেই করে যে কোনো একটা জবে যাব না, ইন্টারভিউ দিয়ে আসছি, ওনারা আমাকে কল দিচ্ছে, কিন্তু একটা কার্টেসি বলে কথা আছে, আমি যেটা জবে যাব না ফোনও ধরে না, বলেও না, অনেকে না বলে চলে যায়। তো আমার কাছে মনে হয়েছে যে না এটা আমি করতে পারি না।
আর ইট ইজ নট অ্যাবাউট মি, কারণ একটা জায়গাতে ব্র্যাক ইউনিভার্সিটির রিপ্রেজেন্টেশনের একটা ব্যাপার, আমার পরে আরও অনেকে যেতে পারে ওখানে, ওরা যদি যাদেরকে বলতে না পারে যে এই ছেলেগুলো তো আনপ্রফেশনাল, এই কথা যাতে বলতে না পারে, তা আমি চিন্তা করলাম আচ্ছা ঠিক আছে, লেটস টেক দ্য রেসপন্সিবিলিটি। সত্যি কথা বললে তো মারবে না, হ্যাঁ, আর অ্যাটলিস্ট রিলেশন খারাপ হবে না, আমার মনে হয় ফেস করা উচিত, বড় জোর জবটা করা হবে, হ্যাঁ জবটা করা হবে না। আর আমার এমনি তো জবের ওই সময় না হলেও কোনো সমস্যা নেই, আমার তো একটা কন্টেন্ট রাইটিং এর কাজ আছে, আমি ওখানে ভালোই করছিলাম। তো আমি ওখানে গেলাম, যাওয়ার পরে আমি বললাম যে স্যার আমি করতে পারবো না। তো আমাকে বললো যে সকালে দেখেই মনে হচ্ছিল তোমার কোনো একটা সমস্যা আছে। কি সমস্যা? সেমিস্টার বাকি। আমি জি। বলে কয়টা? আমি বলছি একটা। আমি বলছি না স্যার। তো বলে কয়টা? তাহলে 2টা। উনি খুবই অবাক। আমি বললাম যে না স্যার, বললাম স্যার 3টা ফুল সেমিস্টার আর ইন্টার্নশিপ। বলে হ্যাঁ তুমি মাত্র 3rd ইয়ারে পড়ো, তুমি কেন অ্যাপ্লাই করছো? তাহলে আমি কিছুটা বলতে হবে। বললাম যে স্যার আমি তো মনে করছি অনেক সময় লাগে, এই জন্য গ্র্যাজুয়েট লিখে দিচ্ছি। আমার শেষে দাঁড়াও আমি দেখি, তারপর বসের সাথে কথা বলি। তারপর বসের সাথে কথা মানে বললো, আমার বস ছিলেন জাফরুল স্যার, আমাদের হেড অফ বিজনেস আর কি ছিলেন স্যার, এখনও আছেন, ওনার সাথে দেখা হয় প্রায়। খুবই ভালো মানুষ, আমাকে অনেক টাই দিয়েছেন, ওনার গলা থেকে খুলে খুলে আমি টাই নিয়ে পড়তাম, খুব আদর করতেন। তো স্যার আমাকে এসে বললো যে তোমাকে পুরোটা স্যালারি দেওয়া যাবে না, তুমি এখন 10,000 টাকা পাবা, আর কনফার্মেশনের পরে বাকি টাকা পাবা, এরিয়ার সহ পাবা। 6 মাসের ইয়ে দিল, কারণ স্যাররা কনফিউজ ছিল যে আমি পারবো কিনা। বাট যেভাবে আমি আসলে ওখানে কাজ করি পুরো 1 বছরে, ওনারা কখনো বুঝতোই না যে আমি কোথায় কখন ক্লাসে গেলাম, কখন আমি অফিসে কাজ করলাম। চমৎকার না? আমার এখানে না দুটো জিনিস মানে মনে হলো, বিশেষ করে আপনার ব্যাকের মানে সেই ছোটবেলার কথাই বলবো, আমরাও ইনক্লুড, যে সেই সহজ স্বীকারোক্তি না, আমার জাস্ট সেই কথাটাই মনে হলো যে বাবা যখন ধরতেন আপনি সহজ স্বীকারোক্তিটা দিয়ে দিতেন, মানে সেটাই আপনি, হ্যাঁ মানে সেটাই কিন্তু মানে আপনার এই পরিণত বয়সে এসে জবের ক্ষেত্রে হলো। এবং একই সঙ্গে আরেকটা বিষয়, সেটা হচ্ছে আসলে আপনি যেটি বলছিলেন যে আমি জবটা করবো না, আমি তো আসলে ফোনটা পিক না করলেও পারি, কিংবা আমি জানাবোই না, আমি যাবোই না। কিন্তু এই যে আপনার কাজের অভিজ্ঞতা থেকে আমার মনে হয় আপনি এটা ফিল করতে পেরেছেন যে না, আমারও কিছু দায়িত্ব আছে, আমি একটা জব ডিনাই লেটার আমি তাদেরকে পাঠাবো। আসলে সব কিছুরই জীবনে প্রয়োজন আছে। তো ট্রান্সকম ইলেকট্রনিক্সে আপনি চাকরিটা পেলেন এবং তারা যেভাবে আপনাকে সেট করলো সেভাবেই কেমন যাচ্ছিল ব্র্যান্ডিংয়ে তো মনে হয় আপনি তখনই নতুন, মানে এর আগে তো এর অভিজ্ঞতা আপনার ছিল না? না, সরাসরি অভিজ্ঞতা ছিল না। আমি ওখানে কাজ করি, আমার অভিজ্ঞতা খুবই ভালো ছিল। আমার বস, আমার রিপোর্টিং বস ছিলেন ইয়াসের নূর, উনি এখন একটা ব্যাংকে কাজ করেন, এখনো ব্র্যান্ডেই আছেন। স্যারের সাথে আমি কাজ করতাম। আর জাফরুল স্যারের কথা তো বললামই, আমাদের ওখানে মানে সিস্টেম ছিল যে ইউ হ্যাভ টু বি ফর্মাল। আমার তো ফর্মাল ভাবে ড্রেস পরা অভ্যাস ছিল না, টাই পরতে হতো। তা আমি বেশিরভাগ সময় জাফরুল স্যারের টাই নিয়ে পড়তাম, স্যারকে বলতাম স্যার টাইটা সুন্দর, স্যার খুলে দিয়ে দিত। আমার বাসায় মনে হয় আমার বিয়ের টাই আর একটা গিফট পাওয়ারটা টাই আছে, বাকি যত টাই আছে সব স্যারের গলা থেকে খোলা। আই স্টিল কিপ দোজ টাইস। তো আমার সাকসেস ওয়াজ ভেরি গুড। আমি অনেক প্রমোশনস নামিয়েছি। আই হ্যাভ লার্ন ডিজাইনিং, আই হ্যাভ লার্ন কমিউনিকেটিং উইথ এজেন্সিজ। আর এজেন্সির সাথে কাজ করতে গিয়ে আমি একটা জিনিস শিখলাম যে দেয়ার ইজ নো নো, মানে না বলা যাবে না, কোনো মানে লাস্ট মিনিট পর্যন্ত ট্রাই করতে হবে। তখন অনেক কারেন্ট যেত আমাদের, আমার একদম মনে আছে আর কি। তো আমি একদিন এজেন্সিতে কাজ করতে গেছি, তো কারেন্ট হঠাৎ করে চলে গেছে। কারেন্ট গেলে তো 2 ঘন্টার আগে নাই। ওদিকে প্রথম আলো বসে আছে যে এখান থেকে ডিজাইন নিয়ে ওখানে দিলে প্রথম আলোতে ছাপা হবে। তো আমাকে ফোন দিচ্ছে, তো কারেন্ট চলে গেছে। তো ওরা বলছে না আজ এই সপ্তাহ তো হবে না, আমার ডিজাইনার বন্ধ করেছে। তো আমি বলছি না আপনি কাজ করেন, হাফ অ্যান আওয়ার তো আপনার পাওয়ার ব্যাকআপ আছে, আপনাকে কাজ করেন। সব ডিজাইন কি ওরা মানে নিজেরাই করতো, কোনো ভেন্ডর নেই? না, আমাদের এজেন্সি ছিল একটা। সময় পেরিয়ে যাচ্ছে কিন্তু আপনি আসলে হাল ছাড়তে রাজি নন, সেই গল্পটা একটু শুনি। এটা আসলে খুব ছোট্ট করে বলবো। সেটা হলো যে যখন কারেন্ট চলে যেত ওই সময়, তো আমার ডিজাইনার বললো যে কারেন্ট চলে গেছে, ওখানে প্রথম আলো বসে আছে, তো এটা তো টাইমলি আর আসবে না, কারেন্ট তো 1-2 ঘন্টার আগে আসতো না ওই সময়। তো বললো যে তাহলে চল বাসায় চলে যাই। তো আমি ছোট ছিলাম, তো আমাকে তুই করেই বলতো সবাই। আমি বললাম না আপনাকে করেন, হাফ অ্যান আওয়ার কারেন্টের ওই পাওয়ার ব্যাকআপ আছে, এটা শেষ করেন আগে। তো উনি শেষ করতেছে বিরক্ত হয়ে যে তো যেতে দিচ্ছে না, আমি যাইতে দিতাম না। আমি হাঁটতেছি, চিন্তা করতেছি কি করা যায়। তো দেখলাম যে পুরো অফিস তো বন্ধ, পাওয়ার ব্যাকআপ তো শুধু ওনার কম্পিউটার একটা, বাকি কম্পিউটারগুলো তো খালি। তো আমি সবগুলো পাওয়ার ব্যাকআপ খুলে নিয়ে আসছি, এনে এরকম করে সিরিয়াল করছি, একটার পিছনে একটা, তার পিছনে একটা, তার পিছনে একটা, তার পিছনে একটা, এরকম করে পুরো দরজা পর্যন্ত নিছি। নিয়ে আমার স্টিল মনে আছে যে ওই পাওয়ার ব্যাকআপ প্রায় 1.5 আওয়ার্স পর্যন্ত চলছে কম্পিউটার। চলে আমি আউটপুট নিয়ে প্রথম আলোতে গেছি। অ্যান্ড পরের দিন আমি যখন অফিসে আসি, বেসিক্যালি আমি আমার কনফার্মেশনের লেটারটা পাই। তখনও 3 মাস হয়েছে জাস্ট মাত্র আমার।
তো আমাকে মানে বেসিক্যালি আমার বস বলতেছে যে এজেন্সি থেকে ফোন দিয়ে বলছে যে উই হ্যাভ নেভার সিন আ ডিলিজেন্ট গাই লাইক দিস, ও আমাদেরকে কাজ করাই ছাড়লো। তো আমার এই জিনিসটা আসলে এখনো ইটস আ লাইফ লং মটো। আমি এখন আমার অফিসে আমার সাথে যারা কাজ করে আমি সবাইকে বলি যে দেয়ার ইজ নো নো, হবে না কেন, হতে হবে। হ্যাঁ, এন্ড এমনও অনেক কাজ আছে যে সবাই হাল ছেড়ে দিছে, হবে না, কিন্তু দেখা গেছে যে 10 মিনিট বাকি আছে তার আগে কাজটা হয়েছে অ্যান্ড ওই হওয়া প্রোগ্রাম নিয়ে শেষ পর্যন্ত শেষ করা হয়েছে। সো আমি মানে এগুলো আসলে কাজের মাধ্যমে শেখা আর কি। নিশ্চয়ই নিশ্চয়ই। এরপর তো আপনি বেঙ্গল ফাউন্ডেশনে কাজ করলেন, ওয়ারবে ডেভেলপমেন্ট ফাউন্ডেশনেরও আপনি কাজ করলেন। একটু ছোট্ট ছোট্ট করে অভিজ্ঞতাগুলো শুনবো, কারণ আরও বেশ কিছু রয়েছে, ইন্টেলেকচুয়াল প্রপার্টি মার্কেটিং, আরও আমরা একটু জানি, ছোট ছোট করে শুনি। বেঙ্গল ফাউন্ডেশনে আমি আসলে আইস বিজনেস টাইমস ম্যাগাজিনের জন্য কাজ করি। মেইনলি বেসিক্যালি এটা ব্র্যান্ড কমিউনিকেশনস, প্রমোশনস অ্যান্ড এটা অ্যাডভার্টাইজিং নিয়ে কাজ করে, এটাকে সাস্টেনেবল করার অল্প সময়ে কাজ করি ওখানে। সেখান থেকে মাস্টার্সে ঢুকি। মাস্টার্সে আমি আসলে বিবিএ যেহেতু পড়েছি, আমি আর এমবিএ করতে চাইনি। আমি আসলে চিন্তা করলাম যে আসলে আমার একটা ডিফারেন্ট সাবজেক্ট পড়া উচিত। তো আমি সোশ্যাল সায়েন্স ডেভেলপমেন্ট স্টাডিজ পড়লাম এখানে, ডেভেলপমেন্ট ইকোনমিক্স, অ্যান্ড আমার মাস্টার্সে ওয়াজ আ ভেরি গুড রেজাল্ট। আমাদের ওই কোর্সটা খুবই কঠিন ইউজুয়ালি, তো বেশিরভাগই ধরেন ব্র্যাক ইউনিভার্সিটি, এটা এমডিপি, এটা হচ্ছে গ্লোবাল মাস্টার্স কোর্স আন্ডার আপনার কলম্বিয়া ইউনিভার্সিটি, মানে নিউ ইয়র্ক ইউনিভার্সিটি আর কি। ওটাকে সিপার আন্ডার একটা কোর্স, লোকালি বাংলাদেশে এখন অফার করে ডেভেলপমেন্ট স্টাডিজ, ডেভেলপমেন্ট ম্যানেজমেন্ট এন্ড প্র্যাকটিস আর কি। তো ওখানে যারা অনেকে জয়েন করে, 17-18 জন ইউজুয়ালি জয়েন করে, কিন্তু শেষ পর্যন্ত পাস করে হচ্ছে 3-4 জন 5 জন আর কি শেষ করে আর কি। তো আমি আই ওয়াজ ওয়ান অফ দেম, অ্যান্ড আমার ওখানেও খুব ভালো ফ্যাকাল্টি টিচার ওনাদেরকে আমি পেয়েছি। তারপরে আসলে মাস্টার্স শেষ করে ওয়ারবি ডেভেলপমেন্ট ফাউন্ডেশনে আমার ইন্টার্নশিপ দিয়ে শুরু, প্রজেক্ট অ্যাসোসিয়েশনে কাজ করলাম। আচ্ছা, এই তো এইভাবে আসলে। এরপর তো এনরুট ইন্টারন্যাশনাল লিমিটেডেও আপনি ম্যানেজার হিসেবে, এনরুট ইন্টারন্যাশনাল লিমিটেডে ম্যানেজার হিসেবে জয়েন করি। ওখানে আমি আই ওয়াজ ভেরি ফরচুনেট আমার এক্সপিরিয়েন্সের জন্য। সো আমি এতদিন যেটা করতাম সেটা হলো যে ঠিক আছে আমি কাজ করছি, ক্যারিয়ার প্রোগ্রেশন হচ্ছে, কিন্তু আই ওয়াজ স্টিল ড্রিফটিং। আমি আসলে জানতাম না যে হোয়াট এম আই সাপোজ টু ডু। তো এনরুট ইন্টারন্যাশনাল লিমিটেডে আমার যে বস ছিলেন আবু দাউদ খান, উনি বেসিক্যালি আমাকে একদিন বললেন, মানে আমাকে বসালেন যে নো, ইউ হ্যাভ টু ফিক্স। তো আমি বলবো যে আমার ক্যারিয়ারের ডাইরেকশনটা আসলে উনি সেট করেছেন আর কি ওই সময়। সো বিইং ভেরি ইম্পালসিভ কিংবা সব কিছুতে আসলে খুবই ওভার এনথুজিয়াস্টিক হওয়াটাও সব মাঝে মাঝে অনেক চ্যালেঞ্জিং। সো উনি আমাকে আসলে ওই ম্যাচিওর মানে একটা সিজন প্রফেশনাল হিসেবে যাওয়ার যে ট্রেনিংটা, সেটা আসলে আমি এনরুট ইন্টারন্যাশনাল লিমিটেড থেকে পাই। অ্যান্ড ওনার সাথে সাথে আরেকজন ছিল হচ্ছে আমার বস, ইন্ডিয়ান, উনি ছিলেন আছেন এখন আমার সাথে খুব ভালো রিলেশন। আমার বসদের সাথে আমার খুব ভালো রিলেশন সবার সাথে, যেটা খুব দরকার। হ্যাঁ, মানে এতদিন হয়ে গেছে কিন্তু স্টিল মানে আই ক্যান কল দেম অ্যান্ড টক টু দেম অ্যাবাউট এনিথিং। তো উনি, আমার নাম হচ্ছে ইন্ডিয়ান বসের নাম হচ্ছে আনন্দ সিং। তো উনিও আমাকে টাইম টু টাইম কোচ করতেন। আমি ইন্টেলেকচুয়াল প্রপার্টি নিয়ে কাজ করতাম, বেন 10, পাপা গার্লস। বাংলাদেশে তখন আসলে ইন্টেলেকচুয়াল প্রপার্টি বলতে কিছুই ছিল না। তো সেখানে আসলে কেউ একজনই একটা ক্যারেক্টারের সিডি দিয়ে কেউ এরকম $5-6 লক্ষ নিয়ে যাচ্ছে, সেটা আসলে অনেকেই বুঝতে পারতো না। বাট দেন এগেইন দেয়ার ওয়ার সাম প্রোগ্রেসিভ কোম্পানিজ, যেমন বাটাতে এরকম বেন 10, পাপা গার্লসের জুতা পাওয়া যেত, এগুলো ডিজাইন করা। তারপরে ধরেন আপনার বেঙ্গল ফাউন্ডেশনের ফ্ল্যাক্স। সো এই জিনিসগুলো কিন্তু আসলে ইনিশিয়াল ডেজে বাংলাদেশে মানে আই স্টার্টেড ওয়ার্কিং। তার মানে আপনি কি ব্র্যান্ডিং এ বেশি কাজ করলেন, মানে বেশি সময় আপনার ক্যারিয়ারে? ব্র্যান্ডিংটা যদিও আমার বেস ছিল, বাট দিন শেষে কিন্তু আসলে আই মুভড ইনটু বিজনেস ডেভেলপমেন্ট, মানে হাউ টু ইউটিলাইজ ব্র্যান্ডিং টু মেক মোর বিজনেসেস। এন্ড তখন আসলে এনরুট আসলে ওয়াজ দ্যাট বেস ফর মি। এনরুট এন্ড এই যে কার্টুন নেটওয়ার্ক এন্ড ওয়ার্নার ব্রাদার্সের যে কাজটা করা, ব্যাটম্যান সুপারম্যানের ক্যারেক্টারগুলো নিয়ে কাজ করা, এই জিনিসগুলো আসলে তখন যদিও ব্র্যান্ডিং এর পার্সপেক্টিভ, কিন্তু ছিল আসলে বিজনেস ডেভেলপমেন্ট। আচ্ছা, সো ইট ওয়াজ আ ব্লেন্ড, এন্ড দ্যাটস হাউ আই ডেভেলপড মাইসেলফ। আইটিতে কখন আসলে ঢুকলেন আপনি? আইটিতে ঢুকলাম হচ্ছে এনরুট থেকে। এনরুটে একটা লম্বা টাইম আমি কাজ করি, প্রায় 4-4.5 বছর। এন্ড বাই দ্যাট টাইম আসলে আই ফিগারড আউট যে আসলে দিস ইজ দ্য বিজনেস, দিস ইজ দ্য ক্যারিয়ার দ্যাট আই ওয়ান্ট টু পারসু। এন্ড আমি ওখানেই এখন ফিক্সড। ওখান থেকে আমি উইন্ডমিলে ঢুকি, ওখানেও স্টিল কনসাল্টিং করছিলাম ফর ইন্টারন্যাশনাল এনজিওস এন্ড অল। অ্যান্ড সেখান থেকে আসলে আমি একটা জবের অপরচুনিটি পাই। আমি আসলে একটা ভ্যাকেন্সি দেখি, আমি জাস্ট সিম্পলি, আমার মনে আছে যে
লাস্ট মিনিটে গিয়ে জমা দিয়ে এসেছিলাম যে হয় কিনা। তো আমাকে আইসিটি ডিভিশন থেকে ডাকলো। প্রথম যখন আমি ইন্টারভিউ দিতে গেলাম, গিয়ে দেখলাম যে একটা অন্ধকার একটা রুম, ওখানে ইন্টারভিউ হচ্ছে। আমি ইন্টারভিউ দিলাম। তো ইট টার্নড আউট টু বি রিয়েলি ওয়েল। কত সালের কথা এটা? এটা 2017। ইট টার্নড আউট টু বি ওয়েল। আসলে ওনারা যা চাচ্ছিলেন সেগুলো আসলে আমি করছিলাম অলরেডি। আমি একটা এইচআর ফার্মেও কাজ করতাম, আমি সোশ্যাল প্রমোশন নিয়ে কাজ করতাম, বিজনেস ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতাম। সো এই কম্বিনেশনটা আসলে ভেরি ইউনিক ছিল। আচ্ছা, সো এই ইউনিক কম্বিনেশনটা ওই সময় আসলে অনেকের কাছে পাচ্ছিল না। তো আই ওয়াজ দ্য ওয়ান অ্যান্ড আই ওয়াজ ভেরি ফরচুনেট যে আমাকে ওনারা চুজ করেছিলেন, আমাকে সুযোগ দিয়েছেন। হ্যাঁ, আমি বলবো যে আই ওয়াজ আ র জেম, আই গট ইনটু ইট। অ্যান্ড এখন আসলে মানে 8 years down the line when I look back, আমি মনে করি I've grown exponentially. এটা আসলে আমাকে যদি তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় আমাকে সুযোগটা না দিত, কিংবা ওই প্রজেক্টগুলোতে আমি সুযোগ না পেতাম না। অ্যান্ড এগেইন I had really good bosses. ওই সময় রাইট শেয়ারিং পলিসি তো আপনি শুধু রাইট শেয়ারিং পলিসি না, ধরেন আইসিটি পলিসি, আমাদের অনেক পলিসি ডেভেলপ করা হতো, আমাদের অনেক ডসিয়ার, অনেক মানে কি বলবো এগুলো, ধরেন আপনার ল কন্টিনিউয়াসলি এগুলো এখনো করতে হয়। মানে কখন কোন জায়গাতে আসলে কানেক্ট হয়ে যায় আসলে এটা মানে এটাও বলা যায় না। যেমন আজকে অফিসে যাওয়ার পরে আমাকে বলতে পারে যে নেক্সট প্রজেক্ট যেটা হবে সেখানে তোমাকে কাজ করতে হবে, কিংবা এই জিনিসগুলো ডেভেলপ করতে হবে। অ্যান্ড দেখা যেত যে বেশি এখানে কাজের একটা ব্যাপার কি, যে এভরি আদার ওয়ার্ক ইজ ডিফারেন্ট, একটার সাথে আরেকটা কোনো মিল নাই। সো এমন না, মানে হয়তো কিছু এক্সপিরিয়েন্স ম্যাটার করে, কিছু এক্সপিরিয়েন্স আমি ইউজ করতে পারি, বাট বেশিরভাগ জায়গাতেই আসলে দিজ আর অল নিউ। দ্য এন্টায়ার টেরিটরি ইউ হ্যাভ টু ফিগার আউট অ্যান্ড ইউ ক্যানট বি রং। হ্যাঁ, ইনফরমেশন ওয়াইজ কিংবা ডিটেল ওয়াইজ ইউ ক্যানট বি রং। অ্যান্ড কিছু প্রসেসও থাকে, যেহেতু গভর্নমেন্ট এজেন্সি, পার্টিসিপেটরি, ইনক্লুসিভনেস, লাস্ট মাইল অ্যাক্সেস, এই জিনিসগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। সো এগুলোকে এনশোর করা, চাইলেই একটা কাজ আমি কালকে সকালবেলা করে ফেলতে পারি না কর্পোরেটের মতো, আমাকে আসলে প্রত্যেকটা রুট প্ল্যান দিয়ে যেতে হয়। অ্যান্ড এগুলো নেভিগেট করা খুবই কঠিন। লোকাল অ্যাডমিনিস্ট্রেশন, লোকাল এনজিও, লোকাল সিভিল সোসাইটি, লোকাল স্টুডেন্ট কমিউনিটি, হ্যাঁ, সব কিছু মিলায় আসলে একটা মানে পার্টিসিপেশন এনশোর করে তাদের ফিডব্যাকটা নিয়ে দেন অনলি ইউ ক্যান গো ফরওয়ার্ড টু ডু দ্য পলিসিস। আপনি আসলে ছোট ছোট করে আসলে অনেক কাজই করেছেন, একেবারে কোনো কাজকে আপনি তুচ্ছ করেননি। এই কারণে হয়তো এই জায়গাটাতে আপনি পৌঁছেছেন এবং নিজের ভালোবাসার পছন্দের জায়গায় কাজ করছেন। আপনি ইডিজিএ প্রজেক্টে কাজ করেছেন, শুনি সেই অভিজ্ঞতার গল্প। এজ প্রজেক্টে আমি জয়েন করি 2022 সালের সেপ্টেম্বরে মনে হয়, তো সেপ্টেম্বরে মনে হয় অক্টোবরে। তো এজ প্রজেক্টে আসলে আমি যা গত 6-7 বছরে করছিলাম তথ্য মন্ত্রণালয়ে, আমি হাইটেক পার্ট থেকেও আসলে একটা গুড ট্রেনিং পাই। অ্যান্ড এজ প্রজেক্টে আসলে তখন আমাকে লিডারশিপ পজিশনে আসতে হয়। আমাদের যেটা হয় কি, যে আমি তো ভিশনটা দেখি যে আসলে কোথায় যেতে চাই। অ্যান্ড আমি বাংলাদেশে আইটি কোম্পানি যারা আছে সবার সাথে আমার মোটামুটি যারা ভালো এবং মানে যারা স্ট্রাগল করছে সবার সাথে আমার কানেকশনস আছে, দে নো মি ভেরি ওয়েল। আমি যেটা চেষ্টা করি সবসময় যে তাদেরকে প্রমোট করতে, গ্লোবালি তাদেরকে কানেক্ট করে দিতে। তো সেই গ্যাপগুলো আসলে আমি জানি। তো এজ প্রজেক্ট ইজ আ প্ল্যাটফর্ম যেখানে আসলে ওই গ্যাপ ফিল আপ করার জন্য যে ফাইন্যান্সিয়াল সাপোর্ট কিংবা যে বাজেটারি রিকোয়ারমেন্টটা দরকার ছিল, সে বাজেটারি রিকোয়ারমেন্টটা তাদের কাছে ছিল আর কি। তো সেই হিসাবে তখন আমি হাইটেক পার্ক থেকে এখানে আসা, একই বিল্ডিংয়ে, খালি 9 তলা থেকে 2 তলায় নামা, তো এরকম আর কি। তো এজ প্রজেক্টে আমি কাজ করছি আজকে 2.5 years। বাংলাদেশের গ্লোবাল এক্সপোতে পার্টিসিপেশনের এক্সপিরিয়েন্স অনেক আগে থেকে, কিন্তু আমি যেটা সবসময় প্র্যাকটিস করি সেটা হলো যে আই ওয়ান্ট টু ওপেন দ্য আইজ অফ দ্য পিপল। তো আমি যেমন ধরেন ফ্রান্সে নিয়ে গেলাম, ইউজুয়ালি হয় কি যে আমরা এক জায়গায় যেতে থাকলে ওখানে যেতে থাকি। তো যেমন ধরেন জাপানে যায় বাংলাদেশ থেকে অনেক, ইন্ডিয়াতে যেত একটা সময়, জার্মানিতে 2-1 বার গেছে, কিন্তু ওরকম না। বাট আমি করলাম কি, আচ্ছা ঠিক আছে, হাউ ক্যান উই মেক ইট পার্টিসিপেটরি, হাউ ক্যান উই কন্টিনিউ দিস লার্নিং, অ্যান্ড এই লার্নিংটাকে আমরা মানুষের মধ্যে, মানে স্টুডেন্ট যারা আমাদের ইন্ডাস্ট্রি আছে তাদের মধ্যে কীভাবে আরও মানে শেয়ার করতে পারি, অ্যান্ড তাদেরকে আরও কীভাবে সামনের দিকে আগায় নিয়ে যেতে পারি। সো সেভাবে আসলে মানে এজ প্রজেক্টের প্রমোশনটা করা। এবং একই সঙ্গে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা, যেটা এসডিজি আমরা বলে থাকি, যে এর 5 এবং 16 এটি বাস্তবায়নে আপনারা কাজ করছেন। সেই কাজগুলো নিয়ে যদি ছোট্ট করে একটু শুনি। এখন ধরেন নিউ ডেভেলপমেন্ট আর হচ্ছে আপনার জেন্ডার ইনক্লুসিভনেস, এগুলো তো আসলে আমাদের একটা বড় কাজ।
আইসিটি সেক্টরে যদি বিনিয়োগ বেশি আসে তাহলে আসলে কি হয় যে আপনার আরো বেশি ইনকাম, মানে যখন বিনিয়োগ আসবে তার মানে আপনার আরো বেশি কাজ করতে হবে, যখন আরো বেশি কাজ আসবে তখন আপনার আরো বেশি লোক নিতে হবে, এন্ড সেই ট্রেনিং স্কিল সেট ডেভেলপ করা কিংবা তাদেরকে আসলে ইনভলভ করা, হ্যাঁ, ইউথ ডেভেলপমেন্টে কাজ করা, সেটা আমি মনে করি কি আসলে যে আমাদের এখানে আরো বেশি ফোকাস করা উচিত। আমাদের এখানে অনেক বেশি স্কোপ আছে, যে স্কোপগুলো আসলে আমরা কাজ এখনো প্রপারলি ইউটিলাইজ করতে পারি না। গ্লোবাল বিজনেস ডেভেলপমেন্টে আমাদের এখনো গ্যাপ আছে। আমরা লোকালি অনেক ভালো করতেছি কিন্তু আমরা কিন্তু গ্লোবালি যেতে পারছি না। রিজন অনেক আছে, বটলনেক তো থাকেই, কিন্তু এখন আসলে আমাদের বাংলাদেশে যে ইন্ডাস্ট্রিগুলো আছে কিংবা যে কোম্পানিগুলো আছে, দে আর ফিগারিং ইট আউট। আগে ইভেন 2-3 বছর আগেও যেটা হতো যে ওরা আমাদের দিকে তাকায় থাকতো যে গভর্নমেন্ট কিছুটা করে দিলে তারপর ওরা যাবে। এই বছর থেকে আমি দেখতেছি যে আমাদের জন্য তাকায় থাকে না, দে আর প্ল্যানিং ইট বাই দেমসেলভস। ওরা আমাদেরকে প্ল্যান করে জানায় যে তুমি কি হেল্প করতে পারবা, তো যদি আমরা হেল্প করতে পারি তাহলে তো ভালো, যদি হেল্প করতে না পারি ওরা নিজেরটা নিজের মতো করে নিচ্ছে। হয়তো আমাদের মতো স্কেলে করতে পারে না, হ্যাঁ, আমরা হয়তো অনেক টাকা দিতে পারি, ওরা হয়তো অত টাকা দিয়ে করে না, কিন্তু ওরা কিন্তু এফিশিয়েন্ট ব্র্যান্ডিংটা করতে পারে। তো ইন এনি ওয়েজ আমি বরং ইন ফিউচার যদি কন্টিনিউ করতে পারি আমি হয়তো চিন্তা করবো যে ওদেরকে দিয়ে এফিশিয়েন্ট প্ল্যানিং করালে কিন্তু আমার টাকাও কম লাগতেছে, আই কুড সেভ গভর্নমেন্ট মানি, বাট ইন এনি কেস মানে সেইভাবে। তো এইভাবে আসলে এই মানে সাস্টেনেবিলিটির দিকে আসলে আমাদেরকে যেতে হবে আর কি। নিশ্চয়ই নিশ্চয়ই। আপনাকে অনেক ধন্যবাদ, আজকে আপনার অনেক ব্যস্ততার সময়ের মধ্যে আপনি আমাদেরকে সময় দিয়েছেন। অনেক অনেক শুভকামনা আপনার জন্য। ধন্যবাদ আপনাদের দুজনকে, অ্যান্ড যারা কলাকুশলী আছে মাছরাঙা টেলিভিশনের, আপনাদের সবাইকে ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য।